সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব আলুর প্রতিফলন সম্পর্কে। তো প্রথমে হচ্ছে আলুর প্রতিফলন কাকে বলে। তো প্রথমে আমরা বুঝে নেই প্রতিফলন কি। প্রতিফলন হচ্ছে বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসা। তো যদি কোশ্চেন আসে যে আলুর প্রতিফলন কাকে বলে, তাহলে সংজ্ঞা কি লিখবা? সংজ্ঞা হচ্ছে কোন আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম হতে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যক ভাবে আপতিত হলে মাধ্যম দ্বয়ের বিভেদ তলে বাধাপ্রাপ্ত হয়ে যদি প্রথম মাধ্যমে ফিরে আসে তাহলে তাকে আলোক প্রতিফলন বলা হয়। খেয়াল করো কি বলছি। কোন একটি আলোক রশ্মি, ধরলাম এ ও একটি হচ্ছে আলোক রশ্মি, এ ও একটি আলোক রশ্মি তির্যক ভাবে মানে বাঁকা ভাবে আপতিত হচ্ছে, তাহলে ও বিন্দুতে আপতিত হচ্ছে। তো অবিন্দুতে যদি আপতিত হয়, এই পি কিউ হচ্ছে একটা বিভেদ তল বা পৃষ্ঠতল। পি কিউ কি বিভেদ তল বা পৃষ্ঠতল। এই বিভেদ তল বা পৃষ্ঠতলে বাধাপ্রাপ্ত হয়ে অভিমুখে চলে গেল। তাহলে দেখো এ ও হচ্ছে আপতিত রশ্মি, এ ও কি আপতিত রশ্মি। রশ্মি যে বিন্দু আপতিত হয় সেই বিন্দুর নাম হচ্ছে আপতন বিন্দু। ও হচ্ছে আপতন বিন্দু। তাহলে ও এন দেখো, এ ও আপতিত রশ্মি, ও হচ্ছে আপতন বিন্দু, ও বি হবে প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। তো খেয়াল করো, এই যে এ ও আলোক রশ্মি, আমি সংজ্ঞাটা কি বলছিলাম? কোন আলোক রশ্মি এক মাধ্যম হতে অন্য মাধ্যমে যাওয়ার সময়, ধরে নিলাম এখানে দুইটা মাধ্যম আছে, এটা একটা হালকা মাধ্যম, এটা একটা ঘন মাধ্যম। ধরো এটা বায়ু হতে পারে, এটা পানি হতে পারে, এই পাশে হচ্ছে বায়ু হতে পারে, এটা কাঁচ মাধ্যম হতে পারে, অথবা একটা পানি একটা কাঁচ মাধ্যম হতে পারে, ভিন্ন ভিন্ন মাধ্যম হতে পারে। আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম হতে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যক ভাবে যাওয়ার সময় মাধ্যম দ্বয়ের বিভেদ তল, পি কি হচ্ছে বিভেদ তল, এই বিভেদ তলে বাধাপ্রাপ্ত হয়ে যদি প্রথম মাধ্যমে ফিরে যায় তাহলে তাকে বলা হয় আলোর প্রতিফলন। তো দেখো, এই যে এই আপতিত রশ্মি যে বিন্দুতে আপতিত হয়েছে সেই বিন্দুতে আমরা একটা লম্ব টানবো। এই যে লম্ব টানছি, ও এন এবং ও এন প্রাইম হচ্ছে একটা লম্ব, এই লম্বের নাম হচ্ছে অভিলম্ব। তবে কি আপতিত রশ্মি যে বিন্দুতে আপতিত হয় সেই বিন্দুতে আমরা একটা লম্ব টানবো, যার নাম কি অভিলম্ব, অভিলম্ব। তার মানে ও এন এবং ও এন ড্যাশ হচ্ছে অভিলম্ব। আর আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোন উৎপন্ন করে তার নাম হচ্ছে আপতন কোণ। এই আপতন কোণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করব। এবং প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোন উৎপন্ন করে তার নাম হচ্ছে প্রতিফলন কোণ। তোমরা মনে রাখবা, আপতন কোণ এবং প্রতিফলন কোণ সবসময় অভিলম্বের সাথে হয়, অভিলম্বের সাথে কোণ উৎপন্ন করে। আর আপতন কোণ এবং প্রতিফলন কোণ সবসময় সমান হবে, এই দুইটা কোণ সবসময় কি হবে? সমান হবে। তাহলে এখানে এ ও এন হচ্ছে আপতন কোণ, এ ও এন সমান কি থিটা আই সমান আপতন কোণ, আপতন কোণ। এবং বি ও এন সমান হচ্ছে থিটা আর, থিটা আর সমান প্রতিফলন কোণ। এই আপতন কোণ এ ও এন এবং প্রতিফলন কোণ বি ও এন, এই দুইটা কোণ সবসময় কি হবে? সমান হবে, অর্থাৎ থিটা আই সমান থিটা আর, এটা মনে রাখতে হবে। তো দেখো একটা প্রশ্ন, প্রশ্ন হচ্ছে এরকম, ধরো একটা রেখা দেওয়া আছে, এর উপর একটা আলোক রশ্মি দেওয়া আছে, এ ও একটা আলোক রশ্মি। তো এ ও একটা আলোক রশ্মি, এখানে একটা কোণ দেওয়া আছে ধরো 30 ডিগ্রি। কোশ্চেন করলো এখানে আপতন কোণ কত। তো এখানে আপতন কোণ কত, তুমি অবশ্যই 30 দেখে বলে দিবা যে আপতন কোণ হচ্ছে 30 ডিগ্রি, কিন্তু আসলে আপতন কোণ 30 ডিগ্রি নয়। আপতন কোণ কত হবে? খেয়াল করো,
এখানে টোটাল কোণ কত? টোটাল কোণ হচ্ছে 90 ডিগ্রি। টোটাল কোণ হচ্ছে 90 ডিগ্রি। এই যে দেখো অবিলম্বের সাথে যে কোণ করে সেটা হচ্ছে আপতন কোণ। তো এখানে আমরা যে বিন্দু আপতিত হয়েছে সেই বিন্দু একটা অবিলম্ব চিন্তা করব। যদি অবিলম্ব হয় টোটাল দেখো 90 ডিগ্রি, টোটাল 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রি বিয়োগ করা কত হবে? 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি হচ্ছে আপতন কোণ। অর্থাৎ অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে আপতন কোণ। প্রশ্ন নাম্বার 2, ধরো এবার কোণ দেওয়া থাকলো এরকম 90 বরাবর ও বি। এখানে কোণ দেওয়া থাকলো হচ্ছে 40 ডিগ্রি। তো আপতন কোণ কত? আপতন কোণ কত? তোমরা একটু চিন্তা করো তো আপতন কোণ কত হবে? ভিডিওটি পজ করে একটু চিন্তা করো। এখানে দেখো যে বিন্দু থেকে চলে যাচ্ছে সেখানে একটা আমরা লম্ব চিন্তা করব। যেখানে লম্ব হয় টোটাল কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে যদি 40 ডিগ্রি বিয়োগ করি কত হবে? 50 ডিগ্রি, অর্থাৎ 50 ডিগ্রি। এই যে 50 ডিগ্রি হচ্ছে প্রতিফলন কোণ। আর এই রশ্মিটা কি বের হয়ে যাচ্ছে, তার মানে কি প্রতিফলিত রশ্মি। তো প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে প্রতিফলন কোণ। আর আমরা জানি প্রতিফলন কোণ আর আপতন কোণ সমান হয়, কাজে আপতন কোণ কত হবে? 50 ডিগ্রি। আই হোপ তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। এখন দেখো আলোর প্রতিফলন দুই প্রকার, একটি নিয়মিত বা সুষম প্রতিফলন, আর এটা হচ্ছে অনিয়মিত বা ব্যক্ত প্রতিফলন। নিয়মিত বা সুষম প্রতিফলন কাকে বলে? কোন একটি মসৃণ পৃষ্ঠে আলোর যে প্রতিফলন হয় তাকে বলা হয় নিয়মিত প্রতিফলন। ধরো এই যে হচ্ছে একটা মসৃণ পৃষ্ঠ, এই মসৃণ পৃষ্ঠে আলোক রশ্মি যদি তির্যক ভাবে আসে তাহলে তির্যক ভাবে প্রতিফলিত হবে, অর্থাৎ যে কোণে আপতিত হবে আলোক রশ্মিগুলো সেই কোণে প্রতিফলিত হবে, অর্থাৎ নিয়মিত প্রতিফলন। অর্থাৎ মসৃণ পৃষ্ঠে আলোর যে প্রতিফলন হবে সেটাই নিয়মিত বা সুষম প্রতিফলন। আর যদি পৃষ্ঠটা অমসৃণ হয়, এবড়ো থেবড়ো হয়, সেক্ষেত্রে যে প্রতিফলন হবে সেটা হবে অনিয়মিত প্রতিফলন। অর্থাৎ কোন অমসৃণ পৃষ্ঠে আলোর যে প্রতিফলন হয় সেটা হচ্ছে অনিয়মিত বা ব্যক্ত প্রতিফলন। ধরে এটা তির্যক ভাবে আসছে, তির্যক না যে বেঁকে যাবে, এলোমেলো হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে নিয়মিত বা সুষম, আর এটা হচ্ছে অনিয়মিত বা ব্যক্ত প্রতিফলন। তো এখন আলোচনা করবো হচ্ছে দর্পণ সম্পর্কে। দর্পণ কি? দেখো যে মসৃণ পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলা হয় দর্পণ। যে মসৃণ পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলা হয় দর্পণ। দর্পণ বা আয়না। সাধারণত আমরা কিন্তু দর্পণ বলি না, আমরা কি বলি? আয়না বলি। এই যে বাসায় যে আয়না ব্যবহার করি, ড্রেসিং টেবিলে যে আয়না ব্যবহার করি সেটা হচ্ছে একরকম আয়না, সেলুনে একরকম আয়না ব্যবহার করা হয়। আবার দেখবা যে কিছু কিছু আয়না আছে যে আয়নাগুলোতে মুখ অনেক বড় দেখা যায়, আবার কিছু কিছু আয়না আছে যেখানে মুখ অনেক ছোট দেখা যায়। তো এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আয়না বা দর্পণকে বিভিন্নভাবে ভাগ করা হয়। এই দর্পণ দর্পণ হচ্ছে মূলত দুই প্রকার, একটি হচ্ছে গোলীয় দর্পণ আর একটি হচ্ছে সমতল দর্পণ। তো কি বললাম? দর্পণ দুই প্রকার, একটি কি সমতল দর্পণ, সমতল দর্পণ, আর একটি হচ্ছে গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ। তো দর্পণের আরেক নাম কি? আয়না বা মিরর, আয়না অথবা মিরর। এই সমতল দর্পণ এবং গোলীয় দর্পণ, সমতল দর্পণ কোন গোল এবং গোলীয় দর্পণ কোন গোল? দেখো এই যে বললাম না, বাসায় যে আয়না ব্যবহার করো, তুমি যে আয়নার সামনে প্রতিদিন তোমার ফেস দেখো সেই আয়না হচ্ছে সমতল দর্পণ, সমতল আয়না। অর্থাৎ যে আয়নায় বস্তুর সমান প্রতিবিম্ব দেখা যায়। প্রতিবিম্ব কি? প্রতিচ্ছবি। এই যে আয়নার সামনে দাঁড়ালে যে তুমি তোমার প্রতিচ্ছবি দেখতে পাও, এই প্রতিচ্ছবিটা হচ্ছে কি? প্রতিবিম্ব। তো সমতল দর্পণে সবসময় কি হবে? বস্তুর সমান
প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে সমতল দর্পণ কাকে বলে? যে দর্পণে বস্তুর সমান প্রতিবিম্ব গঠিত হয় তাকে বলে সমতল দর্পণ। আর গোলীয় দর্পণ কাকে বলে? গোলীয় দর্পণটা কেমন? গোলক, একটা গোলকের কাটা অংশ। কোন গোলকের কাটা অংশে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তখন তাকে বলা হয় গোলীয় দর্পণ। কোন গোলকের কাটা অংশে, ধরো এই সমতল দর্পণটা বোঝাই। তো এই যে একটা আয়না, আয়নার এক পাশে কি থাকে? পাড়া লাগানো থাকে। কি লাগানো থাকে? পাড়া লাগানো থাকে। পাড়া লাগানো, পাড়া লাগানো বা প্রলেপ দেওয়া থাকে। কেন প্রলেপ দেওয়া থাকে? যেন আলোক রশ্মিটা ভেদ করে চলে যেতে না পারে। ভেদ করে যদি চলে যায় তাহলে তো তুমি তোমার প্রতিচ্ছবি দেখতে পাবা না। এই জন্য এক পাশে পাড়া লাগানো থাকে আর এক পাশে থাকে আয়না। এখানে সামনে দাঁড়ালে তুমি তোমার প্রতিচ্ছবি দেখতে পাবো। তো এটা হচ্ছে একটা সমতল আয়না বা সমতল দর্পণ। আর গোলীয় দর্পণ কাকে বলে? কোন একটা গোলক, ধরে নিলাম এটা হচ্ছে একটা গোলক। এই গোলকের, এই যে একটা গোলক, এই গোলককে যদি আমরা মাঝখান দিয়ে কাটি তাহলে এই অংশ ধরো বাদ দিলাম, এরকম একটা অংশ পাবো না? এই যে একটা অংশ পেলাম কাটা অংশ, এই কাটা অংশের এক পৃষ্ঠে ধরো আমরা এই পাড়া লাগিয়ে দিলাম বা রং করে দিলাম, প্রলেপ লাগিয়ে দিলাম। এই যে বাইরের পৃষ্ঠে যদি পাড়া লাগাই তাহলে আয়না থাকবে ভিতরে। আবার ধরো এই যে কাটা অংশ, তার ভিতরে পৃষ্ঠে আমরা রং করলাম বা পাড়া লাগিয়ে দিলাম, তাহলে বাইরের পৃষ্ঠে থাকবে আয়না। তো এটা হবে এক ধরনের আয়না, এটা হবে আরেক ধরনের আয়না। এই যে গোলীয় দর্পণ, তো এই যে গোলকের কাটা অংশ, এই কাটা অংশে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তখন তাকে বলবো আমরা গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণ হচ্ছে দুই প্রকার। গোলীয় দর্পণ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অবতল দর্পণ, অবতল দর্পণ, আরেকটি হচ্ছে উত্তল দর্পণ। তো এই দুইটার মধ্যে কোনটি অবতল এবং কোনটি উত্তল আমরা কিভাবে বুঝবো? দেখো, যে দর্পণের বাইরের পৃষ্ঠে পাড়া লাগানো থাকবে তাকে বলবো আমরা অবতল দর্পণ, অবতল দর্পণ। আবার এটা হচ্ছে কি? উত্তল দর্পণ। কেন? কারণ তার ভিতরে পৃষ্ঠে পাড়া লাগানো আছে আর আইন আছে বাইরে। উত্তল দর্পণ। তাহলে যে দর্পণের বাইরে পৃষ্ঠে পাড়া লাগানো থাকে সেটা হচ্ছে অবতল দর্পণ, আর যে দর্পণের ভিতরে পৃষ্ঠে পাড়া লাগানো থাকে সেটা হচ্ছে উত্তল দর্পণ। তো এখন আমরা আলোচনা করবো হচ্ছে সমতল দর্পণ সম্পর্কে। খেয়াল করো, সমতল দর্পণ। কি বললাম? যে দর্পণে বস্তুর সমান প্রতিবিম্ব গঠিত হয় তাকে বলা হয় সমতল দর্পণ। তো সমতল দর্পণের সামনে একটা বস্তু রাখলাম, এই একটি বস্তু রাখলাম। এই বস্তু যদি রাখা হয়, এই বস্তুর ধরো এটা হচ্ছে তার মাথা, এটা হচ্ছে পা। ধরো আমি দাঁড়িয়ে আছি, তাহলে কি এটা আমার মাথা হবে আর এটা হবে কি পা? তো এখান থেকে একটি আলোক রশ্মি সমান্তরালে দর্পণে আপতিত হবে, সোজা পথে দর্পণে আপতিত হলো। এখান থেকে একটি আলোক রশ্মি সোজা পথে আপতিত হবে হলো। তো যদি সমান্তরাল আপতিত হয় তাহলে যে পথে যাবে সে পথে ফিরে আসবে, এটাও যে পথে যাবে সে পথেই ফিরে আসবে। তো এখন এই দিক থেকে যদি আমরা লক্ষ্য করি মনে হবে এই আলোক রশ্মিটা ভিতর থেকে আসতেছে। যদি এই তীর চিহ্ন বরাবর লক্ষ্য করি মনে হবে ভিতর থেকে আসতেছে। তো এই জন্য আমরা এটাকে পেছন দিকে আমরা কি করব? বর্ধিত করলাম। একই ভাবে এটাকে আমরা পেছন দিকে বর্ধিত করলাম। আচ্ছা, আবার এই যে এ বস্তু, এ প্রান্ত, এখান থেকে আরেকটি আলোক রশ্মি তির্যক ভাবে দর্পণে আপতিত হবে। তির্যক ভাবে আপতিত হলে আমরা জানি যে বিন্দুতে আপতিত হয় সে বিন্দুতে একটা কি থাকবে? অভিলম্ব। ধরলাম ও বিন্দুতে আপতিত হলো, তো যে বিন্দু আপতিত হবে সেখানে আমরা একটা অবিলম্ব টানবো। এই ধর অবিলম্ব টানলাম, এই বিন্দু আপতিত হয়েছে, এখানে একটা অবিলম্ব টানলাম, নাম দিলাম ওপি। এই যে অবিলম্ব,
এখানে অবিলম্বের সাথে একটা কোণ উৎপন্ন করলো, এই কোণের নাম হচ্ছে আপতন কোণ, থিটা আই। আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তার নাম হচ্ছে আপতন কোণ। তো যে কোণ আপতিত হবে সেই কোণেই, ঠিক সেই কোণেই প্রতিফলিত হবে। ধরলাম এ ও আপতিত রশ্মি, এ ও এ প্রাইম হচ্ছে প্রতিফলিত রশ্মি। এই প্রতিফলিত রশ্মিটাকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি, তাহলে দেখা যাবে এই একটা বিন্দুর সাথে মিলে যাচ্ছে। পিছন দিকে বর্ধিত করলে দেখা যাবে এটা বর্ধিতাংশের সাথে এই বর্ধিতাংশ মিলে যাচ্ছে। যে বিন্দুতে মিলে যাবে সেই বিন্দুতে আমরা একটা লম্ব টানবো। এই যে লম্ব টানলাম, তাহলে এটাকে দিলাম হচ্ছে এ প্রাইম, আর এটাকে দিলাম হচ্ছে বি প্রাইম। তাহলে দেখো এ বি হচ্ছে, এ বি কি বস্তু, আর এ প্রাইম বি প্রাইম হচ্ছে বস্তুর প্রতিবিম্ব বা প্রতিছবি। যেহেতু এখানে আমরা এ প্রাইম দিচ্ছি সেহেতু আমরা এটা অন্য কিছু দিতে পারি। ধরো এ ও আপতিত রশ্মি, ও আর দিলাম প্রতিফলিত রশ্মি। তাহলে এ বি বস্তু আর এ প্রাইম বি প্রাইম হচ্ছে এ বি বস্তুর প্রতিছবি। অর্থাৎ তুমি যদি আয়নার সামনে দাঁড়াও তাহলে তুমি তোমার প্রতিছবি দেখতে পাও। তুমি আয়না থেকে যত দূরে দাঁড়াবা তোমার প্রতিছবি তত দূরে দেখা যাবে। তুমি যত কাছে দাঁড়াবা প্রতিছবি তত কাছে দেখা যাবে। অর্থাৎ তুমি যত পিছাবা প্রতিছবি পিছিয়ে যাবে, তুমি আগাবা প্রতিছবি আগে আসবে। তো এটা হচ্ছে সমতল দর্পণের বৈশিষ্ট্য। তো এই যে সমতল দর্পণ, এই সমতল দর্পণে কিছু ব্যবহার আছে। কোথায় কোথায় সমতল দর্পণ ব্যবহার করা হয়? এই সমতল দর্পণ ব্যবহার করা হয় পাহাড়ি রাস্তায়। পাহাড়ি রাস্তায় ব্যবহার করা হয়। আচ্ছা, পাহাড়ি রাস্তায় কেন ব্যবহার করা হয়? কারণ ধরো এই একটা হচ্ছে পাহাড়, এই পাহাড়ের পাশ দিয়ে যদি কোন একটা রাস্তা যায়, ধরো পাশ দিয়ে একটা রাস্তা গেল, এদিক থেকেও রাস্তাটা আসতেছে। এখন এখানে যদি কোন একটা গাড়ি থাকে, ধরো এখানে একটা গাড়ি আছে, এই রাস্তার এখানে একটা গাড়ি আছে, এই দুইটা গাড়ি কি পরস্পরকে দেখতে পারবে? দেখতে পারবে না। কেন পারবে না? কারণ এই গাড়িটা তো পাহাড় ওই পাশে আছে, এটা তো পাহাড় এই পাশে। তো এই যে দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকবে। এই দুর্ঘটনা এড়ানোর জন্য এই পাহাড় রাস্তার বাঁকে, এই যে এখানে বাঁক থাকে, এখানেই 45 ডিগ্রি কোণে সমতল দর্পণ বসানো হয়। কত ডিগ্রি কোণে? 45 ডিগ্রি কোণে সমতল দর্পণ ব্যবহার করা হয়। তাহলে এটা মনে রাখতে হবে, পাহাড়ি রাস্তায় কত ডিগ্রি কোণে সমতল দর্পণ ব্যবহার করা হয়? 45 ডিগ্রি কোণে সমতল দর্পণ ব্যবহার করা হয়। আর কোথায় ব্যবহার করা হয়? এই যে বাসায় যে ড্রেসিং টেবিল আছে, সে ড্রেসিং টেবিলেও সমতল দর্পণ ব্যবহার করা হয়। বিভিন্ন সেলুনেও সমতল দর্পণ ব্যবহার করা হয়। তো সমতল দর্পণে আরেকটা তথ্য মনে রাখতে হবে, বস্তুর সম্পূর্ণ প্রতিছবি দেখার জন্য, কি বলছে, বস্তুর সম্পূর্ণ প্রতিবিম্ব বা প্রতিছবি দেখার জন্য সমতল দর্পণের দৈর্ঘ্য হতে হবে বস্তু দৈর্ঘ্যের কমপক্ষে অর্ধেক। দেখো তুমি ছোট্ট একটা আয়না নিয়েছো, সমতল আয়না। এখন এই ছোট্ট আয়নায় কি তুমি তোমার সম্পূর্ণ প্রতিছবি দেখতে পারবা? অবশ্যই পারবা না। কেন পারবা না? কারণ দর্পণের দৈর্ঘ্য খুবই ছোট। সর্বনিম্ন কতটুকু হলে তুমি তোমার সম্পূর্ণ প্রতিছবি দেখতে পারবা? সেটা হচ্ছে তোমার যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের অর্ধেক হতে হবে। ধরো তোমার দৈর্ঘ্য হচ্ছে 6 ফুট, তাহলে আয়নার দৈর্ঘ্য হতে হবে কমপক্ষে 3 ফুট, মানে অর্ধেক হতে হবে কমপক্ষে। তাহলে তুমি তোমার সম্পূর্ণ প্রতিছবি দেখতে পারবা। তারপরে দেখো এখানে আরেকটা ঘটনা ঘটে। ধরো এই যে একটা সমতল আয়না, এখন এই সমতল আয়নার সামনে যদি তুমি দাঁড়াও, কি হবে জানো? পার্শ্ব পরিবর্তন হবে। কি হবে? পার্শ্ব পরিবর্তন হয়। পার্শ্ব পরিবর্তন বলতে কি বলছে? পার্শ্ব পরিবর্তন হলে তুমি যখন আয়নার সামনে দাঁড়াবা, তোমার ডান হাতকে বাম হাত মনে হবে এবং বাম হাতকে ডান হাত মনে হবে। অর্থাৎ সমতল দর্পণের একটা বৈশিষ্ট্যকে পার্শ্ব পরিবর্তন হওয়া, ডানকে বাম মনে হবে, বামকে ডান মনে হবে। আর একটা বিষয়,
মনে রাখবা, সাধারণত প্রশ্ন আসে দুটি সমতল দর্পণকে পাশাপাশি কত ডিগ্রি কোণে রাখা হলে পার্শ্ব পরিবর্তন হবে না। দুটি সমতল দর্পণকে পাশাপাশি 90 ডিগ্রি কোণে রাখা হলে কোনো পার্শ্ব পরিবর্তন হবে না। ধরো এখানে একটা আয়না আছে, এখন তুমি কি করবা, এর সাথে আরেকটা আয়না রাখবা। সেই আয়না কত ডিগ্রি কোণে রাখতে হবে? 90 ডিগ্রি কোণে রাখতে হবে। মানে ধরো পাশের ভিতরে দুটো আয়না আছে, দুটো আয়নার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। যে 90 ডিগ্রি কোণে পাশাপাশি দুটো আয়না রাখা হলে কোনো পার্শ্ব পরিবর্তন হবে না, অর্থাৎ ডান ডানে থাকবে, বাম বামে থাকবে। এটা হচ্ছে সমতল দর্পণ গেল। এখন আসি গোলীয় দর্পণ। কি বলছি, কোন গোলকের কাটা অংশে আলোর যে প্রতিফলন হয়, কোন গোলকের কাটা অংশে আলোর যে প্রতিফলন হয় তাকে বলা হয় গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণ হচ্ছে দুই প্রকার, একটা অবতল দর্পণ আর একটা উত্তল দর্পণ। দেখো কি বলছে, যে দর্পণের বাইরের পৃষ্ঠে পাড়া লাগানো থাকে সেটা হচ্ছে অবতল দর্পণ, এটা অবতল দর্পণ। আর যে দর্পণের ভিতরের পৃষ্ঠে পাড়া লাগানো থাকে তাকে বলা হয় উত্তল দর্পণ। তো এই যে দর্পণ সম্পর্কে আমরা বিস্তারিত এই তথ্যগুলো আজকে জানবো। এবি রেখা, এই এবি রেখাটা হবে প্রধান অক্ষ। মেরু কোনটা? এই যে এম পি এম ড্যাশ, এই যে দর্পণ, দর্পণে পি হচ্ছে মেরু, পি হচ্ছে মেরু। এবং ধরো এটাকে যদি আমরা একটা গোলক চিন্তা করি, এটা অবশ্যই এটা গোলকের কাটা অংশ, এটাকে যদি আমরা একটা গোলক চিন্তা করি, এই গোলকে একটা কেন্দ্র থাকবে, ধরলাম সেই কেন্দ্রটা হচ্ছে সি, কেন্দ্রটা হচ্ছে কি সি, তাহলে সি হচ্ছে কি বক্রতার কেন্দ্র, মেরু হচ্ছে পি, আর সি কে কি বলবো আমরা? বক্রতার কেন্দ্র। অর্থাৎ একটা গোলকের যে কেন্দ্র থাকবে সেই কেন্দ্রের নাম হচ্ছে বক্রতার কেন্দ্র। আর বক্রতার ব্যাসার্ধ কাকে বলে? দেখো এই এটা যদি একটা বৃত্ত হয়, বৃত্তের অবশ্যই কি থাকবে? একটা ব্যাসার্ধ থাকবে। ঠিক তেমনি বক্রতার কেন্দ্র থেকে এই মেরু পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। এই বক্রতার ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। বক্রতার কেন্দ্র এবং মেরুর ঠিক মাঝখানে যে বিন্দু তার নাম হচ্ছে ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু হচ্ছে এফ, ফোকাস বিন্দু কে? এফ। বক্রতার কেন্দ্র এবং মেরুর ঠিক মাঝখানে বিন্দু নাম হচ্ছে ফোকাস বিন্দু এফ। ফোকাস বিন্দু থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হয় ফোকাস দূরত্ব। ফোকাস বিন্দু থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হয় ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্বকে এফ দ্বারা প্রকাশ করা হয়, স্মল এফ। আর গণ অক্ষ কোনটা? দেখো এই অক্ষর নাম হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ কিন্তু শুধু একটাই হয়, প্রধান অক্ষ হয় কয়টা? একটা। আর প্রধান অক্ষ থেকে বক্রতার কেন্দ্র থেকে আমরা যত দেখাই জানি সব বলে হবে গণ অক্ষ, সব বলে কি হবে? গণ অক্ষ। তাহলে গণ অক্ষ কয়টা হতে পারে? অসংখ্য। অবতল দর্পণে আলো প্রতিফলনের নিয়ম। এই অবতল দর্পণে আলো প্রতিফলনের 3টা নিয়ম আছে। একটি নিয়ম হচ্ছে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে প্রতিফলনের পরে ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে। ধরো এটা হচ্ছে একটা অবতল দর্পণ, এখানে আমরা একটা বস্তু রাখছি, এটি হচ্ছে একটা বস্তু। তো এই বস্তুর এই প্রান্ত থেকে একটি আলোক রশ্মি যদি, এটা হচ্ছে প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, প্রধান অক্ষের সমান্তরালে এই যে দর্পণে আপতিত হলো, দর্পণে গিয়ে আপতিত হলো। তো এই দর্পণে গিয়ে আপতিত হলে এখানে বাধাপ্রাপ্ত হবে, অর্থাৎ প্রতিফলিত হবে। প্রতিফলিত হয়ে কিভাবে চলে যাবে? ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে। এটা হচ্ছে একটা নিয়ম। অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে প্রতিফলনের পর ফোকাস বিন্দু দিয়ে যাবে, একটা নিয়ম গেল। 2 নম্বর নিয়ম কি? আলোক রশ্মি একটা নিয়মের ঠিক বিপরীত, ফোকাস বিন্দু দিয়ে আপতিত হলে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে যাবে। ধরো এই যে এখানে আমরা একটা বস্তু রাখছি, ধরো এই একটা বস্তু, এখান থেকে এ প্রান্ত থেকে একটা আলোক রশ্মি যদি ফোকাস বিন্দুতে আপতিত হয়, ফোকাস বিন্দু দিয়ে আপতিত হয়, তাহলে এখানে প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। এটা হচ্ছে প্রধান অক্ষ সমান্তরালে চলে যাবে। এটা হচ্ছে 2 নম্বর নিয়ম। একটা আমরা নিয়ম কি বললাম?
প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে প্রতিফলনের পরে ফোকাস বিন্দুতে যাবে। 2 নম্বর নিয়ম, ফোকাস বিন্দুতে আপতিত হলে প্রতিফলনের পরে প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। আর 3 নম্বর নিয়ম হচ্ছে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হলে প্রতিফলনের পর যে পথে আসছে সেই পথে ফিরে যাবে। ধরো এই যে একটা অবতল দর্পণ, এই বি বস্তু এখানে রাখছি, এই বি বস্তুর এ প্রান্ত থেকে একটি আলোক রশ্মি যদি এই যে বক্রতার কেন্দ্র হচ্ছে সি, এই বরাবর আপতিত হয়, এই বরাবর ধরো আপতিত হলো দর্পণে, যে বরাবর আপতিত হবে প্রতিফলনের পরে সে পথেই ফিরে আসবে, অর্থাৎ যে পথে আপতিত হবে সে পথেই ফিরে আসবে। যদি এটা বুঝে না থাকো এটা দেখো, ধরো যে বস্তু এই প্রান্ত থেকে একটি আলোক রশ্মি যদি এই বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয়, বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয়, তাহলে প্রতিফলনের পরে যে পথে গেছে সে পথে ফিরে আসবে। এটা হচ্ছে 3 নম্বর নিয়ম, উত্তল দর্পণে আলোর প্রতিফলনের নিয়ম। দেখো প্রধান অক্ষের সমান্তরাল আপতিত হলে এমন ভাবে প্রতিফলিত হবে যেন ফোকাস বিন্দু থেকে আসছে বলে মনে হয়। ধরো এই যে এম পি এম ড্যাশ একটা উত্তল দর্পণ। কেন এটা উত্তল দর্পণ? কারণ দেখো ভিতরে পৃষ্ঠে পারা লাগানো আছে। তো দেখো এটাকে যদি আমরা একটা গোলক চিন্তা করি, তাহলে কিন্তু তার এই পাশে তার কেন্দ্র থাকবে, এই পাশে কিন্তু তার একটা কেন্দ্র থাকবে। তো ধরলাম এটা হচ্ছে তার বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস বিন্দু। কিন্তু আয়না কিন্তু এই পাশে নাই, আয়না কিন্তু এই পাশে আছে, যেহেতু ভিতর পৃষ্ঠে পারা লাগানো আছে, আর তাহলে আয়না থাকবে ওই পাশে। তো যে পাশে আয়না সেই পাশে আমরা একটা বস্তু রাখলাম, ধরো যে একটা বস্তু, এই বস্তুর এই প্রান্ত থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যদি আপতিত হয়, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলো, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে এমন ভাবে প্রতিফলিত হবে যেন ফোকাস বিন্দু থেকে আসছে বলে মনে হয়। তো দেখো এই আলোক রশ্মি কিন্তু আয়না ভেদ করে যেতে পারবে না, আয়না ভেদ করে যেতে পারবে না, কিন্তু এমন ভাবে প্রতিফলিত হবে যেন এই যে ফোকাস বিন্দু থেকে আসছে বলে মনে হয়, এই যে ফোকাস বিন্দু থেকে আসছে বলে মনে হবে, ফোকাস বিন্দু বরাবর প্রতিফলিত হবে। তো এই দিক থেকে দেখলে মনে হবে এই আলোক রশ্মিটা ফোকাস বিন্দু থেকে যাচ্ছে, কিন্তু আসলে আলোক রশ্মি যাচ্ছে কোথায়? এই বিন্দু থেকে। তো এই বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে এমন ভাবে প্রতিফলিত হবে যেন ফোকাস বিন্দু থেকে আসছে বলে মনে হয়। এই গেল 1 নম্বর নিয়ম। আর 2 নম্বর নিয়ম হচ্ছে এই যে বক্রতার কেন্দ্র আছে, আলোক রশ্মি যদি এই বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়, দেখো এই যে বক্রতার কেন্দ্র বরাবর যদি আপতিত হয়, তো এখান থেকে এই যে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হলো, বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হলে এটা ভেদ করে যেতে পারবে না। তো বক্রতার কেন্দ্র বরাবর যদি আপতিত হয়, যে পথে আসবে সেই পথে চলে যাবে। বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হলে এমন ভাবে প্রতিফলিত হবে যেন বক্রতার কেন্দ্র থেকে আসছে বলে মনে হয়, অর্থাৎ যে পথে আসবে সেই পথে চলে যাবে। এটা হচ্ছে 2 নম্বর নিয়ম। গেল অবতল দর্পণে আলো প্রতিফলনের নিয়ম এবং উত্তল দর্পণে আলো প্রতিফলনের নিয়ম। রুলস অফ 6 হচ্ছে তুমি কোথায় দাঁড়ালে তোমার প্রতিচ্ছবি কোথায় দেখা যাবে, অর্থাৎ তুমি দর্পণ থেকে কত মিটার দূরে দাঁড়াইছো, বিম্ব কত মিটার দূরে দেখা যাচ্ছে, উল্টা দেখা যাচ্ছে না সোজা দেখা যাচ্ছে, সেই বিষয়টা। রুলস অফ 6 হচ্ছে বস্তুর অবস্থান প্লাস বিম্বের অবস্থান সমান হচ্ছে 6। ধরো এই যে একটা দর্পণ, এই দর্পণের এটা ধরলাম ফোকাস বিন্দু, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, ফোকাস বিন্দু এবং বক্রতার কেন্দ্র। এখানে 6টা অবস্থান আছে। 6টা অবস্থান কি কি? ফোকাস বিন্দু, ফোকাস বিন্দুকে আমরা বলবো 5 নাম্বার অবস্থান। বক্রতার কেন্দ্র, এটাকে বলবো আমরা 3 নাম্বার অবস্থান। বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝে হচ্ছে 4 নাম্বার অবস্থান। ফোকাস বিন্দু এবং মেরুর মাঝে হচ্ছে 6 নাম্বার। ফোকাস বিন্দুর পরে মেরুর আগে, এটা হচ্ছে 6 নাম্বার। বক্রতার কেন্দ্রের বাইরে, বক্রতার কেন্দ্রের বাইরে এখানে দিলাম হচ্ছে আমরা 2 নাম্বার অবস্থান। আর অসীমে অনেক দূরে হচ্ছে 1 নাম্বার অবস্থান, থেকে বলবো আমরা অসীম।
তাহলে অসীমে 1 নাম্বার অবস্থান, বক্রতার কেন্দ্রের ঠিক বাইরে 2 নাম্বার, বক্রতার কেন্দ্র 3 নাম্বার, বক্রতার কেন্দ্র ও ফোকাসের মাঝে 4 নাম্বার, ফোকাস বিন্দু 5, ফোকাস বিন্দু এবং মেরুর মাঝে হচ্ছে 6 নাম্বার অবস্থান। তো এই 6টা অবস্থান আমাদের খুব ভালোভাবে জানা থাকতে হবে। তাহলে অসীমে কি বললাম? 1 নাম্বার অবস্থান। তো দেখো বস্তুর অবস্থান প্লাস বিম্বের অবস্থান, অর্থাৎ বস্তু যদি 1 নাম্বার অবস্থানে থাকে বিম্ব গঠিত হবে 5 নাম্বারে। কেন? কারণ আমরা জানি দেখো 1 আর 5 যোগ করলে কত হবে? 6। অর্থাৎ বস্তু যদি অসীমে থাকে বিম্ব কোথায় গঠিত হবে? 5 নাম্বারে। বস্তু যদি 2 নাম্বারে থাকে তাহলে বিম্ব গঠিত হবে 4 নাম্বারে, কারণ 4 আর 2 কত হবে? 6। বস্তু 3 এ থাকলে বিম্ব গঠিত হবে 3 এ। কেন? 3 আর 3 যোগ করলে 6, অর্থাৎ বস্তু যদি এখানে রাখা হয় বিম্ব এখানে গঠিত হবে। বস্তু যদি 4 এ থাকে বিম্ব গঠিত হবে 2 এ। বস্তু যদি 5 এ থাকে বিম্ব গঠিত হবে 1 এ। বস্তু 6 এ বিম্ব গঠিত হবে না, এটা হবে অবাস্তব। কি হবে? অবাস্তব। এটা হচ্ছে রুলস অফ 6, এটা তোমাদের মনে রাখতে হবে। ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। ধরো আমরা একটা বস্তু রাখলাম 4 নাম্বার অবস্থানে। তো 4 নাম্বার অবস্থানে যদি বস্তু রাখি বিম্ব কোথায় গঠিত হবে? 4 নাম্বারে বস্তুর অবস্থান, বিম্ব গঠিত হবে 2 নাম্বারে। কিভাবে? ধরো এই যে বস্তু রাখছি আমরা, সি এবং এফ এর মাঝে বস্তু রাখছি, তো এখান থেকে ওই যে আলো প্রতিফলনের নিয়ম থেকে একটি আলোক রশ্মি পদাঙ্কের সমান্তরালে আপতিত হলো। তো নিয়ম কি? যেহেতু অবতল দর্পণ পদাঙ্কের সমান্তরালে আপতিত হলে প্রতিফলনের পরে ফোকাস বিন্দুতে চলে যাবে। যদি আমাদের স্কেল নাই, স্কেল রাখতেছি, তোমরা স্কেল ব্যবহার করে করবা। এই যে পদাঙ্কের সমান্তরালে আপতিত হলো এবং প্রতিফলনের পরে ফোকাস বিন্দুতে চলে গেল। একটা আলোক রশ্মি, কমপক্ষে 2টা আঁকতে হবে দর্পণের জন্য। তো আরেকটা আলোক রশ্মি নেব, ধরলাম ফোকাস বিন্দু দিয়ে। যদি ফোকাস বিন্দুতে আপতিত হয় তাহলে কি হবে? পদাঙ্কের সমান্তরালে চলে যাবে। এই যে পদাঙ্কের সমান্তরালে চলে গেল। পদাঙ্কের সমান্তরালে চলে যাওয়ার পর দেখো তো এই যে বক্রতার কেন্দ্রের ঠিক বাইরে মিলিত হয়েছে না? দেখো বক্রতার কেন্দ্রের বাইরে যেখানে মিলিত হবে সেখান থেকে একটা আমরা লম্ব টানবো। তো বক্রতার কেন্দ্রের বাইরে হচ্ছে 2 নাম্বার অবস্থান, তার মানে বস্তুকে আমরা 4 রাখছি, বিম্ব কোথায় গঠিত হয়েছে? 2 এ। এই নিয়মগুলো আমাদের জানতে হবে, বস্তু কত নাম্বারে থাকলে বিম্ব কোথায় গঠিত হবে। ধরো একটা প্রশ্ন রাখলো, বস্তুর অবস্থান বক্রতার কেন্দ্রের বাইরে হলে বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি চিত্রের মাধ্যমে দেখাও। অর্থাৎ কেমন হবে সেটা চিত্রের মাধ্যমে দেখাতে বলছে। তাহলে প্রথমে তুমি কি করবা? এই যে ধরো একটা আমরা অবতল দর্পণ নিলাম। তো দেখো দিলাম হচ্ছে এম পি এম ড্যাশ একটা অবতল দর্পণ। এই দর্পণের এটা হচ্ছে প্রধান অক্ষ, এটাকে দিলাম হচ্ছে ধরো ফোকাস বিন্দু, বক্রতার কেন্দ্র। তো বলছে কি বস্তুর অবস্থান কোথায়? বক্রতার কেন্দ্রের বাইরে। তো বক্রতার কেন্দ্রের বাইরে হচ্ছে এখানে। তো এখানে যদি আমরা ধরো এই একটা বস্তু রাখি তাহলে কি হবে? তো এখান থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আপতিত করলাম। নিয়ম কি? প্রধান অক্ষের সমান্তরাল আপতিত হলে প্রতিফলনের উপরে ফোকাস বিন্দু যাবে। এই যে ফোকাস বিন্দু চলে গেল। আরেকটি আলোক রশ্মি যদি আমরা বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত করি, নিয়ম কি? বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত করলে প্রতিফলনের পরে সে পথে ফিরে আসবে। এই যে এই পথে যদি ফিরে আসে, যে পথে গেছে সে পথে ফিরে আসে, তাহলে কিন্তু এই বিন্দুতে মিলিত হবে। যে বিন্দুতে মিলিত হবে সেখান থেকে আমরা একটা লম্ব টানবো। এই যে লম্ব টানলাম সেটা হবে এই বি বস্তুর প্রতিবিম্ব, এ প্রাইম বি প্রাইম। এ বি যদি বস্তু হয় আর এ প্রাইম বি প্রাইম হচ্ছে প্রতিবিম্ব। এই প্রতিবিম্বের অবস্থান কোথায় লিখতে হবে? বিম্বের অবস্থান। বিম্বের অবস্থান কোথায়? বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝে। বিম্বের প্রকৃতি কেমন? বিম্বের প্রকৃতি হচ্ছে বাস্তব ও উল্টো। বাস্তব ও উল্টো কেন? দেখো বস্তুর অবস্থান
2 নম্বরে আছে, বক্রতার কেন্দ্রের বাইরে। বিম্বের অবস্থান কিন্তু 4 নম্বরে, অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝে। তো বিম্বের অবস্থান বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝে, এটা আমরা বুঝলাম। কিন্তু প্রকৃতি কেমন, বাস্তব কেন? বাস্তব এই জন্যই, এই যে প্রতিফলিত রশ্মি, এটা হচ্ছে একটা প্রতিফলিত রশ্মি, এটা হচ্ছে একটা প্রতিফলিত রশ্মি। এই দুইটা প্রতিফলিত রশ্মি প্রকৃতপক্ষে মিলিত হয়েছে, প্রকৃতপক্ষে মিলিত হয়েছে জন্য এটা হবে বাস্তব বিম্ব। এবং উল্টো কেন? উল্টো এই জন্যই, দেখো পদানক্ষের উপরে হচ্ছে বস্তু আর পদানক্ষের নিচে হচ্ছে বিম্ব। বস্তু উপরে, বিম্ব নিচে, এই জন্য হবে বাস্তব ও উল্টো। বিম্বের আকৃতি কেমন? বিম্বের আকৃতি হবে খর্বিত। খর্বিত মানে কি? দেখো, বস্তুর তুলনায় বিম্ব যদি ছোট হয় তখন তাকে বলা হয় খর্বিত, আর বস্তুর তুলনায় বিম্ব বড় হলে নাম হবে বিবর্ধিত। যেহেতু এখানে বস্তুর তুলনায় বিম্ব ছোট, এর জন্য আমরা বলছি খর্বিত। এখন প্রশ্ন হচ্ছে, বস্তুর অবস্থান ফোকাস বিন্দু ও মেরুর মাঝে হলে বিম্বের অবস্থান প্রকৃত আকৃতি চিত্রের মাধ্যমে দেখাও। তা বস্তুর অবস্থান কোথায়? ফোকাস বিন্দু এবং মেরুর মাঝে। তার মানে ফোকাস বিন্দু এবং মেরু হচ্ছে 6 নম্বর অবস্থান। এই যে দর্পণ দিলাম, এম পি এম ড্যাশ হচ্ছে মিরর। এই মিররের ফোকাস বিন্দু, এটা মেরু, এটা ফোকাস বিন্দু, বক্রতার কেন্দ্র। এবার বস্তু কোথায় বসছে? বস্তুর অবস্থান ফোকাস বিন্দু এবং মেরুর মাঝে, ফোকাস বিন্দু এবং মেরুর মাঝে। তার মানে এটা হচ্ছে 6 নম্বর অবস্থান। ধরো এখানে আমরা একটা বস্তু রাখলাম, এই যে এবি বস্তু। তো নিয়ম কি? এবি বস্তু রাখলে বস্তু থেকে প্রতিবিম্ব আঁকার জন্য কমপক্ষে 2টা রশ্মি আঁকতে হবে। তো দেখো, এই যে এবি বস্তু বি বিন্দু থেকে ধরলাম একটি আলোক রশ্মি পদানক্ষের সমান্তরালে আপতিত হলো। নিয়ম কি? পদানক্ষের সমান্তরালে যদি আপতিত হয়, প্রতিফলনের পরে ফোকাস বিন্দুতে যাবে। এই যে প্রতিফলনের পরে ফোকাস বিন্দুতে চলে যাবে। যদি আমরা এখানে বাঁকা হচ্ছে, তোমরা কিন্তু বাঁকা আঁকবা না, এরপরে ফোকাস বিন্দুতে চলে গেল। এবং আরেকটি আলোক রশ্মি কিভাবে আঁকবো? আরেকটি আলোক রশ্মি আঁকবো এখানে এই বক্রতার কেন্দ্র বরাবর। বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়, এই যে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হলো। বক্রতার কেন্দ্র বরাবর যদি আপতিত হয়, তাহলে প্রতিফলনের পরে যে পথে আপতিত হয়েছে সে পথে ফিরে আসবে, অর্থাৎ এই পথে চলে যাবে। তো এই পথে যদি চলে যায়, এই আলোক রশ্মি দুইটা, প্রতিফলিত রশ্মি দুইটার আর মিলিত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। দেখো, একটা পদানকে সমান্তরাল আপতিত করছি, প্রতিফলন করে ফোকাস বিন্দু দিয়ে যাচ্ছে। আরেকটি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত করলাম, এই তীর চিহ্ন খেয়াল করো, বক্রতার কেন্দ্র বরাবর আপতিত করছি। আবার নিয়ম হচ্ছে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত করলে সে পথে ফিরে আসবে। তো এই পথে চলে আসলো, এই যে প্রতিফলিত হয়ে যে ফিরে আসলো, এই দুটা রশ্মি মিলিত হওয়ার কোনো সম্ভাবনা আছে? মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন এই রশ্মি দুইটাকে যদি আমরা পিছনের দিকে, দর্পণের পিছনের দিকে বর্ধিত করি, তাহলে দেখা যাবে দূরের একটা বিন্দু থেকে তারা মিলিত হচ্ছে। এই যে দূরে একটা বিন্দুতে যে যেখানে মিলিত হবে, সেখান থেকে আমরা একটা লম্ব টানবো। সেখান থেকে একটা কি টানলাম? লম্ব। এই লম্বটা হবে এই বি বস্তুর অবাস্তব প্রতিবিম্ব, এ প্রাইম বি প্রাইম। বিম্বের প্রতিবিম্বের অবস্থান কোথায়? অবস্থান দর্পণের পিছনে, দর্পণের পিছনে। প্রকৃতি কেমন? বিম্বের প্রকৃতি হবে, দেখো, বাস্তব না অবাস্তব? অবাস্তব। কেন অবাস্তব? কারণ এখানে প্রতিফলিত রশ্মি দুইটা প্রকৃতপক্ষে মিলিত হয় নাই, আমরা বাইরের পিছন দিকে টেনে মিলিয়ে দিচ্ছি, এর জন্য এটা হচ্ছে অবাস্তব। প্রকৃতি কেমন? অবাস্তব ও সোজা। বাস্তব হলে উল্টা হয়, আর অবাস্তব হলে সোজা হয়। সোজা কেন? কারণ দেখো, এটা হচ্ছে পদানক্ষ, পদানক্ষের উপরে দুইটা আছে, বস্তু পদানক্ষের উপরে, বিম্ব পদানক্ষের উপরে। যদি দুইটাই পদানক্ষের উপরে হয় তাহলে হবে কি? সোজা। আর যদি একটা উপরে একটা নিচে, তখন লিখবো কি? উল্টো। বিম্বের আকৃতি কেমন? দেখো তো, বিম্বকে বস্তু তুলনায় বড় না ছোট? বস্তু হচ্ছে ছোট, বিম্ব বড়, তাহলে কি বলবো আমরা? বিবর্ধিত। কি বলবো? বিবর্ধিত।
3 নম্বর প্রশ্ন কি, বস্তুর অবস্থান বক্রতার কেন্দ্রে হলে বিম্বের অবস্থান প্রকৃতি ও আকৃতি চিত্রের মাধ্যমে দেখাও। অর্থাৎ বস্তুর অবস্থান কোথায়, বক্রতার কেন্দ্র সিতে যদি হয়, বিম্ব কোথায় হবে? তো আমরা কিন্তু জানি বস্তু সি হচ্ছে 3 নম্বর অবস্থান, এফ হচ্ছে 5 নম্বর অবস্থান, এক এবং পি এর মাঝে 6 নম্বর অবস্থান। যেহেতু সি হচ্ছে 3 নম্বর অবস্থান, 3 আর 3 যোগ করলে কত হয়, 6 হয়। তো সেহেতু বস্তু কিন্তু 3 নম্বরে, বিম্ব 3 নম্বরে গঠিত হবে। অর্থাৎ 3 নম্বরের বস্তু থাকলে 3 নম্বরে বিম্ব গঠিত হবে। দেখো এই 3 নম্বর আমরা একটা বস্তু দিলাম বক্রতার কেন্দ্রে, এই যে এই যে বস্তু রাখলাম, এই বস্তু থেকে একটি আলোক রশ্মি পদার্থের সমান্তরাল আপতিত হলো। নিয়ম কি, পদার্থের সমান্তরাল আপতিত হলে প্রতিফলন পরে ফোকাস বিন্দুতে চলে যাবে, এবং আরেকটি আলোক রশ্মি যদি ফোকাস বিন্দুতে আপতিত হয়, তাহলে যদি চিত্র পারফেক্ট হয় নাই, ফোকাস বিন্দুতে আপতিত হয়, এই যে ফোকাস বিন্দুতে আপতিত হলে পদার্থের সমান্তরালে চলে যাবে। বাক্য হয়েছে যে এখানে মিলিত হবে। তাহলে দেখো বস্তু এ বি হচ্ছে বস্তু, আর এ প্রাইম বি প্রাইম হবে প্রতিবিম্ব। বিম্বের অবস্থান কোথায়, বক্রতার কেন্দ্রে, বক্রতার কেন্দ্রে। বিম্বের প্রকৃতি কেমন, বিম্বের প্রকৃতি হচ্ছে বাস্তব। কারণ দেখো এই যে রশ্মি এটা আর এটা, এই প্রতিফলিত রশ্মি দুটো প্রকৃতপক্ষে মিলিত হয়েছে, এই জন্য এটা কেমন হবে, বাস্তব। ও উল্টো, উল্টো কেন, বস্তু উপরে আছে বিম্ব নিচে, এই জন্য উল্টো। আকৃতি কেমন, সমান। 3 নাম্বার যেহেতু গঠিত হচ্ছে, বস্তুর দৈর্ঘ্য আর বিম্বের দৈর্ঘ্য সমান। আই হোপ তোমরা এই যে অবতল দর্পণের 3টা প্রশ্ন বুঝতে পারছো। এখন আমরা উত্তল দর্পণের একটা প্রশ্ন বুঝবো। প্রশ্ন আসতে পারে, উত্তল দর্পণের ক্ষেত্রে বিম্বের অবস্থান প্রকৃত আকৃতি কেমন হবে, চিত্রকে ব্যাখ্যা করো বা বর্ণনা করো। ধরো এই যে এটা হচ্ছে একটি উত্তল দর্পণ। যেহেতু উত্তল দর্পণ, সেহেতু বাইরের পৃষ্ঠে আয়না থাকবে আর ভিতরে পৃষ্ঠে পারা লাগানো থাকবে, এম ড্যাশ এবং পি। এই যে একটা উত্তল দর্পণ। যেহেতু উত্তল দর্পণ এই পাশে দেখো গোলক, কিন্তু এই পাশে গোলক না, যে পাশে গোলক থাকবে সেই পাশেই ফোকাস বিন্দু থাকবে এবং বক্রতার কেন্দ্র থাকবে। যে উত্তল দর্পণ, এই পাশে আয়না, তো উত্তল দর্পণ আমরা সামনে একটা বস্তু রাখলাম, ধরো এই যে এবি বস্তু। তোমরা বলতে পারো স্যার সবসময় কি বস্তু এবি হতে পারে? আরে বস্তু এবিও দিতে পারো, এক্স ওয়াই দিতে পারো, ইকিউ দিতে পারো, ইচ্ছা মতো দিতে পারো। ধরো এবি বস্তু, এখান থেকে একটা আলোক রশ্মি পদার্থের সমান্তরাল আপতিত হলো। যদি পদার্থের সমান্তরাল আপতিত হয়, আমরা কিন্তু উত্তল দর্পণ প্রতিফলন নিয়ম পড়ছিলাম যে পদার্থের সমান্তরাল আপতিত হলে এমন ভাবে প্রতিফলিত হবে যেন ফোকাস বিন্দু থেকে আসছে বলে মনে হয়। এই যে ফোকাস বিন্দু বরাবর দেখো প্রতিফলিত হচ্ছে। তো এখান থেকে দেখে মনে হবে আলোক রশ্মিটা ফোকাস বিন্দু থেকে আসতেছে, এবং আরো একটা আলোক রশ্মি আমরা বক্রতার কেন্দ্র বরাবর আপতিত করব। এই যে দেখো এখান থেকে এই যে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হচ্ছে এটা। এটা তো ভেদ করে আসতে পারবে না, ভিতরে পারা লাগানো আছে, ভেদ করে আসতে পারবে না। তো বক্রতার কেন্দ্র বরাবর যদি আপতিত হয়, যে পথে আসবে সে পথে প্রতিফলিত হবে। তো এই রশ্মি দুটা কিন্তু এদিকে মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা এদিকে গেছে, এটা এদিকে যাচ্ছে, মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। যেহেতু মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নাই, সেহেতু এই দুইটাকে দেখো পিছনের দিকে যদি লক্ষ্য করো, দর্পণের পিছনে এখানে মিলিত হচ্ছে। যেখানে মিলিত হচ্ছে সেখানে এই এবি বস্তুর অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে, এ প্রাইম বি প্রাইম হবে অবাস্তব প্রতিবিম্ব। তাহলে দেখো বিম্বের অবস্থান কোথায়, বিম্বের অবস্থান ফোকাস বিন্দু ও মেরুর মাঝে। ফোকাস বিন্দু ও মেরু, ফোকাস বিন্দু ও মেরুর মাঝে। বিম্বের প্রকৃতি কেমন, বিম্বের প্রকৃতি অবাস্তব, অবাস্তব ও সোজা,
অবাস্তব কেন? কারণ প্রকৃতপক্ষে মিলিত হয় নাই, এই যে দুটো মিলিত হয় নাই, এখানে আমরা যোগকে মিলিয়ে দিচ্ছি, এই জন্য অবাস্তব। এবং সোজা কেন? বস্তু উপরে বিম্ব উপরে, যে বস্তু উপরে আছে বিম্ব উপরে আছে। বিম্বের আকৃতি কেমন? বিম্বের আকৃতি হবে খর্বিত। বস্তু তুলনায় বিম্ব ছোট, এই জন্য খর্বিত বলা হয়। অনেক সময় লেখা থাকে যে অত্যন্ত খর্বিত অথবা অত্যন্ত বিবর্ধিত। বেশি বড় হলে অত্যন্ত বিবর্ধিত, আর ছোট হলে খর্বিত বা অত্যন্ত খর্বিত। তো দেখো, এই যে গেল উত্তল দর্পণের চিত্র। উত্তল দর্পণে কিন্তু একটাই চিত্র। মনে রাখবা, বস্তু যত কাছে হবে, দেখো, বস্তু যত কাছে হবে বিম্ব তত কি হবে? একটু ফোকাস বিন্দু থেকে একটু দূরে দূরে পরিত হবে। এই অধ্যায়ে মাত্র এই যে তিনটি ফর্মুলায় আছে, যদিও আরেকটাকে আমার ফর্মুলা ধরি না। অর্থাৎ ফোকাস দূরত্ব হচ্ছে বক্তার ব্যাসার্ধের অর্ধেক, এটা আমরা জানি। ফোকাস দূরত্ব হচ্ছে বক্তার ব্যাসার্ধের অর্ধেক। এই যে চারটা ফর্মুলা, এই চারটা ফর্মুলা দিয়ে কিছু অঙ্ক করতে হবে। তো কথা হচ্ছে, এখানে ইউ কি, ভি কে, এফ কি, এম কি, এগুলো জানতে হবে। তোমরা কিন্তু গতি অধ্যায় পড়ছিলা, ইউ দ্বারা বোঝে আদি বেগ, ভি দ্বারা শেষ বেগ। আবার কোথাও কোথাও পড়ছিলা এফ দ্বারা বোঝায় বল, আবার স্মল এফ দ্বারা বোঝায় গতি ঘর্ষণ বল। তো দেখো, এগুলো কিন্তু টোটালি ডিফারেন্ট। ইউ দ্বারা বোঝায় বস্তুর দূরত্ব, ইউ কে বস্তুর দূরত্ব, ভি হচ্ছে বিম্বের দূরত্ব, এফ কি ফোকাস দূরত্ব, এম রৈখিক বিবর্ধন, এল প্রাইম বা এল ড্যাশ, এল প্রাইম অথবা এল ড্যাশ দ্বারা বোঝায় বিম্বের দৈর্ঘ্য। দূরত্ব আলাদা বিষয় আর দৈর্ঘ্য আলাদা বিষয়। এল হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। তো দেখো, আসলে এখানে চিত্রের মাধ্যমে না বুঝলে বিষয়টা ক্লিয়ার হবে না। ধরো, এই যে একটা দর্পণ, এই দর্পণের সামনে আমরা এই একটা বস্তু রাখছি। এই বস্তুর জন্য আমরা এ প্রাইম বি প্রাইম একটা প্রতিবিম্ব পাইছি। তো এই যে দর্পণ থেকে বস্তুর যে দূরত্ব, এই বস্তুর দূরত্বটা হচ্ছে ইউ। এখান থেকে বস্তুর দূরত্ব হচ্ছে ইউ। আবার ফোকাস বিন্দু থেকে যে মেরুর দূরত্ব আছে, এখান থেকে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে কি, ফোকাস দূরত্ব। এবং বিম্ব এ প্রাইম বি প্রাইম হচ্ছে প্রতিবিম্ব। দর্পণ থেকে যে প্রতিবিম্বের যে দূরত্ব, এটা হচ্ছে ভি। ই হচ্ছে বস্তু দূরত্ব, আর ভি কি বিম্বের দূরত্ব। তাহলে এফ কি বললাম? ফোকাস দূরত্ব। ফোকাস বিন্দু থেকে মেরুর দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব, জাস্ট এইটুকু। এটা যদি 10 সেন্টিমিটার হয়, এটা কিন্তু 10 সেন্টিমিটার হবে, কারণ ফোকাস দূরত্ব থেকে ফোকাস বিন্দু থেকে মেরুর দূরত্ব আর ফোকাস বিন্দু থেকে বক্ররেখার কেন্দ্রের দূরত্ব সমান হবে। এম কি? এম হচ্ছে রৈখিক বিবর্ধন, এর কোন একক নাই। তো রৈখিক বিবর্ধন আসলে কি? রৈখিক বিবর্ধন হচ্ছে এই যে বস্তুর দূরত্ব আর বিম্বের দূরত্ব, বিম্বের দূরত্ব এবং বস্তুর দূরত্বের অনুপাত, বিম্বের দূরত্ব এবং বস্তুর দূরত্বের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলা হয়। অথবা দেখো, এল কে, এল প্রাইম হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকেও রৈখিক বিবর্ধন বলা হয়। যেহেতু উপর সেন্টিমিটার, নিচে সেন্টিমিটার, অথবা উপর মিটার হলে নিচে মিটার হবে, সেম সেম একক, সেহেতু রৈখিক বিবর্ধনের কোনো একক নেই। তার বুঝলাম ইউ কোনটা, ভি কোনটা বুঝলাম। এম হচ্ছে কি? রৈখিক বিবর্ধন। আর এল ড্যাশ হচ্ছে বিম্বের দৈর্ঘ্য। এই যে বিম্ব, এপি বিম্ব, তার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্য হচ্ছে এল প্রাইম। এই যে এবি বস্তু, এবি বস্তুর দৈর্ঘ্য হচ্ছে এল, স্মল এল। আমরা স্মল এল দিতে পারি, ক্যাপিটাল এল দিতে পারি, তো স্মল এল দিয়ে প্রকাশ করলাম। তাহলে বস্তুর দৈর্ঘ্য হচ্ছে এল, আর হচ্ছে বিম্বের দৈর্ঘ্য হচ্ছে এল প্রাইম বা এল ড্যাশ। আর হোক তোমরা বুঝতে পারছো। আবার পরবর্তী চিত্রের ক্ষেত্রে দেখো, এই যে এই বস্তু রাখা হয়েছে, এই বস্তুর ক্ষেত্রে কিন্তু দেখো, বস্তুর দূরত্ব কম, বিম্বের দূরত্ব বেশি। আর এখানে বস্তুর দূরত্ব বেশি হবে, বিম্বের দূরত্ব কম হবে। এখান থেকে দর্পণ থেকে যে বস্তুর দূরত্ব, সেটা হচ্ছে ইউ। দর্পণ থেকে এই যে বিম্ব গঠিত হয়েছে, এখানে এইটুকু দূরত্ব কত হবে? এটা হচ্ছে ভি। এবং বস্তুর দৈর্ঘ্য এল, বিম্বের দৈর্ঘ্য হচ্ছে এল ড্যাশ। এটা বেশি হবে, এটা কম হবে। আর ফোকাস দূরত্ব কোথায়? ফোকাস বিন্দু থেকে যে দূরত্ব। এই সূত্রগুলোতে আমরা ম্যাথ করব। ধরো, একটা চিত্র, ফোকাস বিন্দু, বক্রতার কেন্দ্র। এখানে একটা বস্তু দেওয়া থাকলো, বলা থাকলো এখান থেকে ধরে নিলাম সমান, এইটুকু দূরত্ব দেওয়া থাকলো 10 সেন্টিমিটার। কত? 10 সেন্টিমিটার দেওয়া থাকলো। এবং এই যে এবি বস্তু, এবি বস্তুর দৈর্ঘ্য দেওয়া থাকলো 5 সেন্টিমিটার।
এবং বলা থাকলো AC সমান হচ্ছে AF, অর্থাৎ এইটুকু আর এইটুকু সমান, AC এবং AF সমান। তাহলে তোমাকে বলবে L ড্যাশ সমান কত। L ড্যাশ কি? L ড্যাশ দ্বারা বোঝায় প্রতিবিম্বের দৈর্ঘ্য। তো প্রতিবিম্বের দৈর্ঘ্য বের করবো কিভাবে? তো প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে যে L ড্যাশ, এটা বের করতে হবে। তো L ড্যাশ বের করতে গেলে আমাদের M লাগবে এবং L লাগবে। L কিন্তু দেওয়া আছে 5 সেন্টিমিটার, এই যে বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা M কিভাবে বের করবো? তো M বের করতে গেলে কিন্তু আমাদের এই সূত্রে যেতে হবে। এই সূত্রে যদি যাই তাহলে M সমান কি? V ভাগ U। U কিন্তু বলা নাই, তোমাকে বের করে নিতে হবে। V ও বলা নাই, বের করে নিতে হবে। U V জানা থাকলে আমরা M বের করতে পারবো। আর M বের করতে পারলে আমরা L ড্যাশ বের করতে পারবো। এই V বের করতে গেলে কিন্তু আমাদের এক নম্বর ফর্মুলা যেতে হবে। অর্থাৎ এই অঙ্কটা যদি সমাধান করতে চাই তা আমাদের এই তিনটা সমীকরণই লাগবে। তো প্রথম ক্ষেত্রে আমরা আগে U এবং V বের করি। তো দেখো এখানে ইউ কত? ই হচ্ছে বস্তু দূরত্ব। এখান থেকে দর্পণ থেকে বস্তু দূরত্ব কত দেওয়া আছে? দেওয়া নাই। দেখো এইটুকু কত বলছে? 10 সেন্টিমিটার। এইটুকু 10, তাহলে এইটুকু কত? যদি এটা 10 হয়, এটা কিন্তু 10, তাহলে 10 এর মধ্যে কত? 5, তার মানে 15 সেন্টিমিটার। কি বলছে ভালোভাবে বোঝো। এই বস্তু কিন্তু সি এবং এফ এর মাঝখানে আছে। কিভাবে বুঝলাম? এই যে বলা আছে AC সমান AF, তাহলে এইটুকু যদি 5 সেন্টিমিটার হয়, এটুকু 5 সেন্টিমিটার। আর কেন? কারণ টোটাল তো 10, 10 এর মধ্যে কত? 5, তার মানে এখান থেকে এর দূরত্ব হচ্ছে 10 প্লাস 5, 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার হচ্ছে বস্তু দূরত্ব। আর ফোকাস দূরত্ব কত? এই যে 10 সেন্টিমিটার দেওয়া আছে। এখন আমাদের ভি বের করতে হবে। আর ভি বের করতে পারলে পরে আমরা এম বের করব। এম বের করতে পারলে এল এর মান দেওয়া আছে। এল হচ্ছে এবি, এবি 5 সেন্টিমিটার। এল প্রাইম বের করতে পারবো। তো দেখো আমরা জানি কি 1 বাই ইউ প্লাস 1 বাই ভি সমান 1 বাই এফ, বা 1 বাই ভি সমান কি হবে? 1 বাই এফ মাইনাস 1 বাই ইউ। 1 বাই এফ এর মান কত? 10, ইউ এর মান কত? 15। যদি আমরা লসাগু করি হবে 30। কত হবে? 3 মাইনাস 4 দিয়ে বাদ যাবে 2, 1 বাই 30। সো আমরা পেলাম 1 বাই ভি সমান 1 বাই 30। সুতরাং এটাকে যদি আমরা উল্টায় দেই তাহলে ভি সমান হবে 30 সেন্টিমিটার। ভির মান যেহেতু পেয়ে গেছি, এখন আমরা এখানে করে ফেলি এম এর মান বের করব। তো দেখো এখানে সূত্রটা ভালো বুঝো। এখানে এম সমান কি দেওয়া আছে? এই চিহ্নের নাম হচ্ছে মডুলাস বা পরম মান। মডুলাস বা পরম মান কেন দেওয়া থাকে? যদি ভিতরে কোনো মান মাইনাস থাকে সেটাও প্লাস হয়ে যাবে, মাইনাসটাও প্লাস হবে। তাহলে দেখো এম সমান ভি ভাগ কিউ। আচ্ছা, কথা হচ্ছে কখন মাইনাস হবে এবং কখন প্লাস হবে। এই যে আমরা যে একটু আগে পড়লাম না, বাস্তব বিম্ব অবাস্তব। বাস্তবের ক্ষেত্রে সবসময় প্লাস হবে, আর অবাস্তব হলে মাইনাস। অবাস্তব হলে ভির মান হবে মাইনাস। আর ইউ কখনো মাইনাস হয় না, ইউ সবসময় প্লাস হয়। তাহলে কি মাইনাস হতে পারে? ভি মাইনাস হতে পারবে, প্লাস হতে পারে। ফোকাস দূরত্ব প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। বাস্তব হলে প্লাস, অবাস্তব হলে মাইনাস। বাস্তব হলে প্লাস, অবাস্তব হলে মাইনাস, এটা মনে রাখতে হবে। তাহলে দেখো ভি এর মান পাচ্ছি 30, ইউ এর মান হচ্ছে 15, 2 বর্ধনে কোন একক নাই। আমরা জানি এম সমান এল ড্যাশ ভাগ এল। তো এল ড্যাশ বা বিম্বের দৈর্ঘ্য সমান বিবর্ধন ইনটু বস্তু দৈর্ঘ্য। এম এর মান 2, এল এর মান 5, 10 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার। আই হোপ তোমরা বুঝতে পারছো। তো সাথে থাকার জন্য ধন্যবাদ।